কাঁধের সাইড ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলেই শিবানী বাথরুমে ঢুকে যায় এবং বাথরুমের বেসিনের কল খুলে মুখে চোখে জলের ছাপটা দিয়ে আয়নার দিকে তাকাতেই দেখে বাথরুমের জলা হালকা খুব কম পাওয়ারের হলুদ আলোয় তার ঠিক পিছনে একটা মেয়ে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সেই নগ্ন মেয়েটার সারা শরীর ও মুখে অসংখ্য আঁচড়ের দাগ। এছাড়াও দেখা যায় মেয়েটার মাথার বাঁ দিকটা ফেটে ওইখান দিয়ে লাল কালচে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে এবং মেয়েটার মাথা ফেটে লাল রক্ত গড়িয়ে পড়ার জন্যই মেয়েটার সারা নগ্ন শরীরটা লাল রঙে রাঙা হয়ে উঠেছে এবং মেয়েটার একটা চোখের মণি নেই, সেই জায়গায় বিরাট বড় কালো গর্ত, আর সেই অক্ষি গহ্বরের কালো অন্ধকার থেকে কিলবিল করে বেরিয়ে আসছে অসংখ্য কীট। শিবানী আয়না দিয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই সে সঙ্গে সঙ্গে পিছন দিকে দেখে যে মেয়েটা এতক্ষণ তার থেকে হাত পাঁচেক দূরে দাঁড়িয়েছিল সে শিবানীর সম্পূর্ণ মুখোমুখি এসে দাঁড়িয়েছে এর মধ্যে, আর শিবানীর দিকে একটা চোখ দিয়ে তাকিয়েই একটা সাপদের হাসি হাসছে, যে হাসির মধ্যে কোনো শব্দ নেই। মেয়েটা সাপদের হাসি হাসতে হাসতে শিবানীর দিকে তাকিয়ে হিসিসে গলায় বলছে হাত নেড়ে নেড়ে, আমার কাছে আয়, তুই আমার বন্ধু হবি হবি। জানিস আমার কোনো বন্ধু নেই, এখানে সবাই আমাকে দেখে পালায়, সবাই। মেয়েটার ভয়ঙ্কর রূপ আর ওর ওই কথাগুলো সহ্য করতে না পেরে শিবানী ভয়ে বাথরুমের ভিতরে বিকট চিৎকার করে ওঠে, কে আছো? আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেললো। এই কথাগুলো বলতে বলতে শিবানী অজ্ঞান হয়ে পড়ে যায়। শিবানীকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ওই নগ্ন মেয়েটা শিবানীর দিকে তাকিয়ে খিক খিক করে হাসতে থাকে। হ্যালো বন্ধুরা, আমি কৌশিক রয়েছি তোমাদের সাথে। আজকে হন্টেড জাংশনের পর্বে তোমাদের জন্য লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে লাশ ঘর। তবে গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিংবা চ্যানেলে নতুন, তারা প্লিজ আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের আগামী সব দারুণ দারুণ গল্পের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প, লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে লাশ ঘর। আচ্ছা, বলতে পারবেন দাদা এখানে 14/B বাড়িটা কোন দিকে? কাবেরীর মুখে বাড়ির ঠিকানাটা শুনে মুদি দোকানের মালিক ঠোঙার মধ্যে চিনি ঘোড়া থামিয়ে কাবেরীর দিকে গোল গোল চোখে তাকায় এবং ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করে, দিদি বাড়িটার ঠিকানা আরেকবার বলুন দেখিনি। কাবেরী তখন আবার হাতে ধরা চিরকুটের মতো ছোট্ট কাগজটার দিকে তাকিয়ে বলে, ওই তো 14/B বাড়িটা, ওটা কোন দিকে? কাবেরীর মুখে 14/B বাড়ির ঠিকানাটা শুনে মুদি দোকানের মালিক বেশ ভয়ার্ত গলায় বলে ওঠে, দিদি খবরদার ওই 14/B বাড়িতে যাবেন না, ওই বাড়িটা ভালো নয়। একটু রূঢ় স্বরেই কাবেরীর বন্ধু বিপাশা বলে ওঠে, কেন মোদি ভাই, ওই বাড়িতে কি আছে? যাওয়া যাবে না যে? দিদি ওই বাড়িতে ভূত আছে, ভূত। আজ থেকে কয়েক মাস আগে আপনার মতোই একটা মেয়ে ওই বাড়িতে থাকতে এসেছিল, কিন্তু 1 সপ্তাহ থাকার পর ওই মেয়েটা ওই বাড়ি থেকে পালায় আর বলে ওই বাড়িতে নাকি ভূত আছে। ওই মেয়েটা ওই দিন বাড়ি থেকে চলে যাওয়ার পর 2 দিনের মধ্যে আরও 2টো মেয়ে ওই বাড়ি ছেড়ে দেয় এবং তারাও যাওয়ার সময় একই কথা বলে। মুদি দোকানের মালিকটার কথা শুনে কাবেরী ও বিপাশা দুজনেই হো হো করে হেসে ওঠে। তারপর বলে, আপনি হাসালেন বটে দাদা, আমাদের আজকালকার দিনে ভূত পেতে আপনি বিশ্বাস করেন? আপনি বেশি হেয়ালি না করে বলুন তো বাড়িটা কোন দিকে? বিপাশা ও কাবেরীর কড়া কথাগুলো শুনে মুদি দোকানের মালিক আর কিছু বলে না। দোকান থেকে বেরিয়ে রাস্তার দিকে আঙুল দেখিয়ে বলে, এই সোজা রাস্তা ধরে কিছুটা এগোতেই একটা জামা কাপড়ের ইস্ত্রি দোকান দেখবে। সেই ইস্ত্রি দোকানের পাশ দিয়েই একটা গলি চলে গেছে। সেই গলি ধরে কিছুটা এগোতেই একটা লাল রঙের 2তলা বাড়ি দেখবে।
সেই বাড়িটি 14/20 এর বাড়ি। মুদি দোকানের লোকটির কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিয়ে দুজনে বেশি কথা না বাড়িয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয়। ওদের দুজনকে ওই বাড়ির উদ্দেশ্যে যেতে দেখে মুদি দোকানের মালিক দুহাত জড়ো করে প্রণামের ভঙ্গিতে বলে, হে ভগবান, ওদের দুজনকে তুমি রক্ষা করো। দেখো ওই বাড়িতে গিয়ে যেন দুজনে কোনো বিপদ না হয়। স্ত্রীর দোকানের পাশ দিয়ে গলির ভেতরে কিছুটা এগোতেই ওরা দুজন দোতলা লাল রঙের বাড়িটার সামনে এসে দাঁড়ায়। বাড়িটার সামনে দাঁড়াতেই তারা খেয়াল করে বাড়িটার আশেপাশে কোনো বাড়িঘর, দোকানপাট, খাওয়ার হোটেল কিছুই নেই। বাড়িটার আশেপাশে ফাঁকা জমি আর জমি, আর বাড়ির পেছনে বিরাট বড় পুকুর। এই সম্পূর্ণ ফাঁকা এলাকায় যেন এই বাড়িটি একাই অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছে ক্রমাগত বছরের পর বছর ধরে। অবশ্য কিছুটা এগুলেই দুই একটা ঘর বাড়ি দেখা যাচ্ছে, তবে তাও অনেক দূরে দূরে। কাবেরী বাড়িটার চারিদিকে একবার তাকিয়ে নিয়ে বিপাশার উদ্দেশ্যে বলল, হ্যাঁ রে বিপাশা, বাড়িটা তো দেখছি একদম শ্মশানপুরের মধ্যে। বাড়িটার আশেপাশে দেখেছিস কোনো বাড়ি, ঘর, দোকান পাট কিচ্ছু নেই, ফাঁকা জায়গায় একেবারে বাড়িটা। কাবেরীর কথা শুনে বিপাশা বলল, তাই তো দেখছি। ওদের দুজনকে বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ও কথা বলতে দেখে গেটের বাইরে বছর 40-এর এক মধ্যবয়স্ক লোক বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, আপনারা কে? কি চাই এখানে? মধ্যবয়স্ক লোকটির কথা শুনে কাবেরী, বিপাশা নিজেদের মধ্যে কথা থামিয়ে লোকটির দিকে তাকায় এবং কাবেরী বলে, নমস্কার দাদা, আমার নাম কাবেরী ঘোষ, আর আমার পাশে যাকে দেখছেন ও হলো আমারই বন্ধু বিপাশা। আমাদেরকে ডাক্তার অচিন্ত মল্লিক পাঠিয়েছেন। আচ্ছা, এই বাড়িটাই তো 14/20, তাই তো? মানে নার্সদের হোস্টেল, তাই না? হ্যাঁ, এটাই নার্সদের হোস্টেল। তা আপনারা দুজন কি নার্স? আমরা দুজন নার্স, আর আমাদের দুজনকে কলকাতা থেকে পাঠানো হয়েছে এই নালিপুর গ্রামের সদর হাসপাতালে 2 বছরের জন্য। আর হ্যাঁ, ডাক্তার অচিন্ত মল্লিকের থ্রুতে কিন্তু আমরা এই হোস্টেলটার খোঁজ পাই। বিপাশার কথা শুনে মধ্যবয়স্ক লোকটি বলে, এটা ওনারই তৈরি করা হোস্টেল, আর উনি এই নার্স হোস্টেলের ওনার। আসুন, আপনারা ভিতরে আসুন। মধ্যবয়স্ক লোকটির কথা অনুযায়ী কাবেরী ও বিপাশা বাড়ির গেট পেরিয়ে যেই উঠোনে প্রবেশ করতে যাবে, হঠাৎ বিপাশার চোখ যায় উঠোনের কোণে থাকা একটা কুয়োর দিকে। কুয়োর দিকে চোখ পড়তেই বিপাশা ভয়ে চমকে ওঠে। সে দেখে উঠোনের কোণে কুয়োর সামনে সাদা জামা প্যান্ট পরা একটা লোক দাঁড়িয়ে আছে এবং লোকটার ডান হাত পুরো কনুই থেকে কাটা। এছাড়া লোকটার গলার নলি পুরো কেটে যাওয়ার জন্য ওখান থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। সেই লোকটা একটা অদ্ভুত শীতল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তারই দিকে। লোকটা সেই দৃষ্টি দেখে বিপাশার বুকে রক্ত হিম হয়ে গেল। কুয়োর সামনে দাঁড়িয়ে থাকা লোকটার এই বিভৎস চেহারা সহ্য করতে না পেরে বিপাশা আতঙ্কে কাবেরীর হাত খামচে ধরে। বিপাশা হাতটা খামচে ধরতেই কাবেরী অবাক গলায় জিজ্ঞাসা করে, কি হলো তোর? তুই আমার হাতটা এভাবে খামচে ধরলি কেন? কি হয়েছে? উঠোনের কোণে কুয়োর দিকে তাকিয়ে দেখ কাবেরী, একটা বিভৎস চেহারা দেখতে লোক দাঁড়িয়ে আছে রে, আর আমার দিকে কেমন একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। বিপাশার মুখে এমন আকস্মিক অদ্ভুত ভয়ানক কথা শুনে কাবেরী উঠোনের কোণায় কুয়োর দিকে তাকায়, কিন্তু কোথায় কি কাউকে সে সেখানে দেখতে পায় না। খানিক অবাক হয়েই বলে, কোথায় কুয়োর সামনে তোর বিভৎস চেহারা দেখতে লোক দাঁড়িয়ে? কেউ তো দাঁড়িয়ে নেই ওখানে। কি বলছিস? কাবেরীর কথা শুনে বিপাশা সঙ্গে সঙ্গে কুয়োর দিকে তাকায়, কিন্তু সেই বিভৎস চেহারার লোকটিকে দাঁড়িয়ে থাকতে না দেখে অবাক গলায় বলে, এ কি? এই তো কিছুক্ষণ আগে লোকটা দাঁড়িয়ে ছিল, এর মধ্যে গেল কোথায়? বিপাশার এই কথা শুনে কাবেরী বলে, তুই চোখে ভুল দেখছিস, চল চল ভেতরে চল। কাবেরী বিপাশা যখন নিজেদের মধ্যে সেই বিভৎস চেহারার লোকটিকে নিয়ে কথা বলছিল, ওরা তখন কেউ খেয়ালও করল না যে ওদের দুজনের এই কথাগুলো শুনে
ওই মধ্যবয়স্ক লোকটির মুখ কোনো এক অজানা গোপন কারণে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এরপর ওরা দুজন বাড়িটার উঠোনে দাঁড়িয়ে দেখে বাড়িটার গায়ে হলুদ সাইনবোর্ডে কালো কালি দিয়ে বড় বড় অক্ষরে নার্সিং হোস্টেলের নাম লেখা আছে। নাম হেলেন কেলার মহিলা আবাসিক। এরপর ওরা উঠোন পেরিয়ে বাড়িটার ভেতর ঢুকে দেখে বাড়িটার সামনে টানা লম্বা বারান্দা এবং বারান্দার মাঝখান দিয়েই উঠে গেছে দোতলায় ওঠার সিঁড়ি। একতলার সিঁড়ির দুই পাশ দিয়ে ছোট ছোট ঘর চলে গেছে এবং বারান্দার শেষ প্রান্তে পাশাপাশি রান্নাঘর ও বাথরুম। ওরা একতলার বারান্দায় দাঁড়াতে মধ্যবয়স্ক লোকটা বলল, দোতলায় চলুন, আপনাদের ঘর দোতলায়। এই কথা বলে লোকটা দোতলার সিঁড়ি ধরে উঠতে লাগলে বিপাশা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞাসা করলো লোকটাকে, আচ্ছা, আপনার নাম কি? আপনি এই হোস্টেলে কি কাজ করেন? বিপাশার প্রশ্ন শুনে লোকটা সিঁড়ির মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়ে আবার বলল, হ্যাঁ, আমার নাম অসিত মিত্র। আমি এই হোস্টেলের কেয়ারটেকার। এরপর ওরা দুজনে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই দেখে একতলার মতো দোতলায়ও টানা লম্বা বারান্দা এবং বারান্দার গায়ে সারি ধরে চলে গেছে ছোট ছোট সারি সারি ঘর। ওরা দুজন বারান্দা ধরে হাঁটতে হাঁটতে দেখতে পেল কিছু ঘরের দরজা খোলা, আবার কিছু ঘরের দরজা বন্ধ। যে ঘরগুলো খোলা সেই ঘরের কয়েকটা মেয়ে নিজেদের কাজে ব্যস্ত। অসিতবাবু দোতলার বারান্দা ধরে কিছুটা এগিয়ে গিয়ে বারান্দার মাঝখানের একটা বদ্ধ ঘরের সামনে দাঁড়ায়। তারপর সেই ঘরের দরজার তালা খুলে ওদের দুজনের দিকে তাকিয়ে বলে, এই হলো আপনাদের ঘর, আপনারা বিশ্রাম করুন, আমি যাই। এই কথা বলেই অসিতবাবু নিচে চলে যেতেই ওরা ঘরের ভিতরে ঢোকে। ঘরে ঢুকে আলো জ্বালতেই ওরা দেখে ঘরটা মাঝারি সাইজের। ঘরের মধ্যে 3টে সিঙ্গেল খাট রাখা কয়েক হাত ছাড়া ছাড়া। ঘরের এক কোণে 2টো বড় বড় আলমারি, প্রত্যেকটি বিছানার পাশে পড়ার টেবিল। খাটগুলো মাথার দিকে একটা বড় জানলা, সেই জানলা দিয়ে পুকুর আর পুকুর পাড়ের অনেকটি ফাঁকা ধান ক্ষেত দেখতে পাওয়া যাচ্ছে। হোস্টেলটা বেশ নিরিবিলি জায়গায়। এরপর ওরা দুজন লাগেজগুলো টেবিলের ওপর নামিয়ে রেখে কাবেরী বিপাশাকে বলল, তুই ঘরে বস বিপাশা, সারা শরীর আমার ঘামে জ্যাপ করছে। আমি একটু বাথরুম থেকে ফ্রেশ হয়ে আর জামা কাপড়গুলো চেঞ্জ করে আসছি, ভীষণ গরম। আচ্ছা, তুই বাথরুম থেকে ফ্রেশ হয়ে আয়, আমি তোর পরেই যাচ্ছি। এরপর তার ব্যাগ থেকে জামা কাপড়, টাওয়াল, সাবান বার করে ঘর থেকে বেরিয়ে গেল। টানা লম্বা বারান্দা ধরে এগোলো বাথরুমের দিকে। হাঁটতে হাঁটতে বারান্দার শেষ প্রান্তে বাথরুমে যখন যাচ্ছিল, হঠাৎ মনে হলো তার পিছনে কে যেন পা টেনে টেনে আসছে। সেই পা ঘষ্টে ঘষ্টে আসার আওয়াজ কাবেরীর কানে ভেসে আসতে লাগলো ক্রমাগত। বেশ কিছুক্ষণ কাবেরীর কানে সেই পা ঘষ্টানোর আওয়াজ ভেসে আসতেই সে সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কাউকেই দেখতে পায় না সে। এরপর সে নিজের মনের ভুল ভেবে বাথরুমে ঢুকে যায়। কিন্তু কাবেরী যেই বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকতে গেল, সে দেখতে পেল সারা বাথরুমের দেওয়াল, বেসিন, আয়না জুড়ে কালচে রক্তের দাগ। সেই সঙ্গে বাথরুমের ভিতরে হাসপাতালের মর্গে ঢুকলে যেমন বিশ্রী মরা পচা দুর্গন্ধ ছাড়ে, ঠিক সেই রকম বাথরুমের ভিতরটা মরা পচা বিশ্রী দুর্গন্ধে ভরে রয়েছে। বাথরুমের ভিতরের দেয়ালে রক্তের দাগ ও বিশ্রী মরা পচা দুর্গন্ধ সহ্য করতে না পেরে কাবেরী যেই বাথরুম থেকে বেরিয়ে বিপাশাকে চিৎকার করে ডাকতে যাবে, ঠিক তখনই দেখে কোথায় বাথরুমের দেয়ালে রক্তের দাগ, কোথায় সেই বিশ্রী মরা পচা গন্ধ। বাথরুমের ভিতরে কোনো রক্তের দাগ ও পচা গন্ধ নেই, সব পরিষ্কার পরিচ্ছন্ন। উল্টে বাথরুমের ভিতরে একটা লেমন ফ্লেভারের ফিনাইলের মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে। কাবেরী নিজের মনের ভুল ভেবে বাথরুমে ঢুকে যায়। এরপর কাবেরী নিজেকে একটু শান্ত করে
আর স্নান করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কাবেরীর আবার মনে হতে লাগলো ওর পিছনে কে যেন কুমড়ে কুমড়ে কাঁদছে। কান্নার আওয়াজটা শুনে মনে হচ্ছিল হাসপাতালের কোনো রোগী কঠিন অসুখে ভর্তি থাকলে যেমন ব্যথায় যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে কাঁদে, ঠিক সেই রকম মনে হচ্ছিল। কাবেরী স্নান করতে করতে বারবার পিছনে সেই কান্নার আওয়াজ শুনে তাকাচ্ছিল, কিন্তু কাউকেই দেখতে পায়নি। নিজের মনের ভুল ভেবে কাবেরী নিজের কাজ সেরে যেই জামা কাপড় পরে বাথরুম থেকে বেরোতে যাবে, দেখে বাথরুমের বেসিনের সামনে এক জোড়া রক্তাক্ত পায়ের ছাপ। সেই রক্তাক্ত পায়ের ছাপ দেখে কাবেরী আবার ভয় পেয়ে যায়, কিন্তু নিজের মনে অবাক হয়ে বলে, বেসিনের সামনে একজোড়া রক্তাক্ত পায়ের ছাপ এলো কি করে? একটু আগেও তো বাথরুমে ঢোকার আগে দেখলাম রক্তাক্ত পায়ের ছাপগুলো ছিলই না, কোথেকে এলো? কাবেরী যখন বাথরুমের দরজায় দাঁড়িয়ে বেসিনের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছিল, হঠাৎ ওর পিছন থেকে কি যেন বলে ওঠে, এক্সকিউজ মি, আপনার কি বাথরুমের কাজ সারা হয়ে গেছে? পেছন দিক থেকে একটা মেয়েলি কণ্ঠ কাবেরীর কানে ভেসে আসতেই কাবেরী ভয়ে চমকে ওঠে এবং কে কে বলে পিছন ফিরে তাকাতেই দেখে তার থেকে একটু বড় 32-33 বছরের একটা মহিলা দাঁড়িয়ে আছে তার সামনে, এবং মহিলাটির পরনে সাদা নার্সদের ইউনিফর্ম। মহিলাটিকে বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাবেরী বলে, হ্যাঁ আমার হয়ে গেছে, আপনি আসুন। এই কথা বলে কাবেরী বাথরুম থেকে বেরিয়ে যেই নিজের রুমে যেতে যাবে, মহিলাটি কাবেরীকে জিজ্ঞাসা করে, আপনি কি এই হোস্টেলে নতুন? কাবেরী পেছন ফিরে মহিলাটির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি নতুন, আজই একটু আগে এই হোস্টেলটাতে এলাম। আমার নাম কাবেরী ঘোষ, আপনার? মেয়েটা হেসে জবাব দেয়, আমার নাম অহনা পাল। আমি নালিপুর গ্রামের হাসপাতালে বাচ্চাদের ডিপার্টমেন্টে নার্সের কাজ করি। এই 4 দিন হলো এই নালিপুর গ্রামের হাসপাতালে এসেছি। তুমিও কি নার্স কাবেরী? অহনার কথা শুনে কাবেরী বলে, হ্যাঁ আমিও নার্স। আমি কলকাতার একটা বেসরকারি হসপিটালে এইচও ডিপার্টমেন্টের নার্সের কাজ করতাম, কিন্তু হঠাৎ করেই আমাকে আর আমার বন্ধু বিপাশাকে 1.5 বছরের জন্য এই নালিপুর হাসপাতালে বদলি করে দেয়। কিন্তু এই হাসপাতালে আমাদের দুজনকে কী কাজ দেবে আমরা নিজেরাও জানি না, এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। কাল গেলেই হয়তো জানতে পারবো। তা অহনাদি, তুমি এই হোস্টেলে কোন রুমে থাকো? 12 নম্বর রুমে। আর তুমি? আমি তোমার ঠিক আগে রুমটাতেই, রুম নাম্বার 11। কাবেরীর মুখে রুম নাম্বারটা শুনে অহনা হেসে বলে, বাহ, আমার আর তোমার রুমটা বেশ পাশাপাশি আছে। তোমাদের ঘরে এসে বসে বেশ গল্প করা যাবে। এরপর কাবেরী অহনা বেশ কিছুক্ষণ কথা হয়। তারপর কাবেরী বলে, এবার আমি যাই অহনাদি, আমার বন্ধু বিপাশা সেই তখন থেকে ঘরে একা রয়েছে। কাবেরীর কথা শুনে অহনা হাই তুলতে তুলতে বলে, হ্যাঁ, আমিও ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শুই। সারাদিন ধরে ডিউটি করার পর আমারও খুব ঘুম পাচ্ছে। অহনার কথা শুনে কাবেরী বলে, হ্যাঁ দিদি, পরে একদিন নিশ্চয়ই কথা হবে। আমরা তো এখন এখানেই আছি। তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও গিয়ে, সারাদিন হাসপাতালে তোমার অনেক খাটাখাটনি গেছে। এই কথা বলে কাবেরী নিজের ঘরে চলে আসে এবং কিছুক্ষণ আগে যে বাথরুমে বেসিনের সামনে রক্তাক্ত পায়ের ছাপটা সে দেখেছিল, সেই কথা একদম মাথা থেকে বেরিয়ে যায় তার। এরপর সেদিন দুজনে এতটা পথশ্রমে ক্লান্ত ছিল বলেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, কারণ দুজনেরই পরের দিন নতুন হাসপাতালে জয়েন করার জন্য একটু সকাল সকাল তাড়াতাড়ি পৌঁছতে হবে হসপিটালে। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেললো। রাত তখন কটা হবে, 1:30 কি 2টো। হঠাৎ একটা বিকট চিৎকারের আওয়াজে বিপাশার কাবেরীর ঘুমটা ভেঙে যায়। হঠাৎ ঘুম ভেঙে যেতেই দুজনে বিছানার ওপর থরফর করে উঠে বসে এবং বিপাশা বিছানার পাশে বেড ল্যাম্পটা জ্বালিয়ে কাবেরীর দিকে তাকিয়ে বলে, এই ঘরের বাইরে থেকে একটা চিৎকার ভেসে এলো না রে? মাঝরাতে এইভাবে কে চিৎকার করছে রে কাবেরী? বিপাশার প্রশ্ন শুনে কাবেরী নাইটির ওপর হাউসকোট তাড়াতাড়ি চড়াতে চড়াতে বলে, চল তো বাইরে গিয়ে দেখি।
এই কথা বলে কাবেরী দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তার পিছনে পিছনে বিপাশাও আসে। ওরা দুজনে বাইরে বেরিয়ে দেখতে পায় হোস্টেলের 4 জন মেয়ে একটা মেয়েকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে 3 তলায় ওঠার সিঁড়ির মুখে। 3 তলায় সিঁড়ির মুখে মেয়েগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে বিপাশা কাবেরীর সঙ্গে ওই মেয়েগুলোর দিকে ছুটে যায় এবং কাবেরী যা দেখে তা হলো সন্ধ্যাবেলায় বাথরুমের সামনে আলাপ হওয়া সেই মেয়েটা, মানে অহনা বলে মেয়েটি 3 তলার সিঁড়ির মুখে অজ্ঞান হয়ে পড়ে আছে। অহনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে কাবেরী অহনাকে ঘিরে দাঁড়িয়ে থাকা সেই 4 জন মেয়েগুলোকে জিজ্ঞাসা করে, অহনা অজ্ঞান হয়ে গেল কি করে? তোমরা কিছু জানো? ওই 4 জন দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে বলে ওঠে, না দিদি, অহনাদি কি করে অজ্ঞান হয়ে গেল আমরা কিছু জানি না। আমরা তোমাদের মতো চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখি ও অজ্ঞান হয়ে পড়ে আছে এই 3 তলার সিঁড়ির মুখে। মেয়েটার মুখে এই কথা শুনে কাবেরী বিপাশার দিকে তাকিয়ে বলে, বিপাশা, তুই আমাদের ঘর থেকে জলের বোতলটা তাড়াতাড়ি নিয়ে আয়। এইভাবে বেশিক্ষণ অজ্ঞান হয়ে থাকলে আমার শরীরের ক্ষতি হতে পারে। কাবেরীর কথা শুনে বিপাশার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে জলের বোতলটা নিয়ে এসে কাবেরীর হাতে দিতে কাবেরী জলের বোতলের ছিপিটা খুলে কিছুটা জল অহনার চোখে মুখে ছেটাতেই বেশ কিছুক্ষণ পর অহনার জ্ঞান ফেরে। অহনার জ্ঞান ফিরতেই কাবেরী বিপাশা মিলে ওকে ধরে ওদের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এরপর বেশ আধ ঘন্টা মতো অহনা কোনো কথা বলতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল করে কাবেরী বিপাশা ও হস্টেলের বাকি মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকে। আর সমানে আতঙ্কে বিস্ফারিত দুটো চোখ ঘরের এদিক ওদিক ঘোরাতে থাকে আর বিড় করে বলতে থাকে, ওই লোকটা আমাকে মেরে ফেলবে, ওই লোকটা আমাকে মেরে ফেলবে। আধ ঘন্টা ধরে এই কথাগুলো বলার পর অহনা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। অহনাকে ঘুমিয়ে পড়তে দেখে হস্টেলের বাকি মেয়েরা সব যে যার নিজের ঘরে গিয়ে ঘুমোতে চলে যায়। কাবেরী ও বিপাশা নিজেদের বিছানায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে। পরদিন বিপাশা ও কাবেরী ঘুম থেকে উঠে দেখে অহনা বিছানায় নেই। হস্টেলের অন্যান্য মেয়েদের অহনার কথা কাবেরী জিজ্ঞাসা করতেই তারা জানায় অহনা সেই কোন ভোরবেলায় উঠে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। হস্টেলের মেয়েদের মুখে এই কথা শুনে কাবেরী বিপাশা বেশি দেরি না করে নিজেরাও তৈরি হতে চলে যায়। নতুন হসপিটালে প্রথম দিন বলে তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে সকাল 9টা নাগাদ হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায় তারা। হাসপাতালে পৌঁছতেই অহনার সঙ্গে বিপাশা কাবেরীর দেখা হলেও কোনো কথা হলো না। কাজের চাপের জন্য সেই দেখা হলো 3 জনের বেলা 1:30টার সময় টিফিন টাইমে হসপিটাল ক্যান্টিনে। অহনাদি, কাল রাতে কি এমন ঘটেছিল তোমার সঙ্গে যে তুমি 3 তলার সিঁড়ির মুখেই অজ্ঞান হয়ে পড়ে গেছো? কাবেরীর মুখে এই কথা শুনে অহনা কাবেরীর দিকে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে চুপ করে থাকে কিছুক্ষণ। এরপর নীরবতা ভেঙে বলে, জানিস কাবেরী, আমার একটা সমস্যা আছে। নতুন কোনো জায়গায় এলে আমার ঠিক মতো ঘুম হয় না। আগে যেখানে ট্রান্সফার হয়েছিলাম সেখানেও ঘুম হতো না। এই নালিপুর গ্রামে তো 4 দিন হলো এসেছি, কিন্তু রাতে আমার ঠিক মতো ঘুম হয় না। তাই কাল রাতে ঘুম আসছিল না বলে আর ঘরে খুব গরম লাগছিল বলে আমি ভাবলাম যদি ছাদে একটু ঘোরাঘুরি করে ঘুম আসে। সেই ভেবে আমি ঘরের দরজা খুলে হাঁটতে হাঁটতে 2 তলার সিঁড়ি দিয়ে উঠে 3 তলার ছাদের দরজা খুলতে যাব। ঠিক সেই সময় দেখি 3 তলার ছাদের দরজার সামনে পাঞ্জাবি পায়জামা পরা একটা লোক দাঁড়িয়ে আছে। কিন্তু কি অহনাদি? অহনা তখন ভয়ে ভয়ে কাবেরী বিপাশার দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলে, আমি লোকটার পা থেকে সোজা যেই লোকটার মাথার দিকে তাকাতে যাব, দেখি লোকটার মাথা নেই। কে বা কারা যেন লোকটার ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছে। ছাদের দরজার সামনে এই দৃশ্য দেখা মাত্র আমি ভয়ে হুড়মুড়িয়ে যেই সিঁড়ি দিয়ে দৌড়ে নিজের ঘরে যেতে যাব, দেখি ওই পাঞ্জাবি পায়জামা স্কন্দ কাটা লোকটাও ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে আসছে আর বলছে হিসিসে গলায়, হায় হায় আমার কাছে, হায় হায়, দুজনে একসঙ্গে সিঁড়িতে বসে গল্প করি, হায়। স্কন্দ কাটা লোকটাকে সিঁড়ি দিয়ে ওইভাবে কথা বলতে বলতে নামতে দেখে আমি খুব ভয় পেয়ে যাই।
তখন আমি নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সিঁড়ির মুখে অজ্ঞান হয়ে পড়ে যাই। অহনার মুখে গতকাল রাতের ঘটনা শুনে বিপাশা কাবেরী দুজনেই খুব ভয় পায় এবং দুজন দুজনের মুখের দিকে তাকায়, কিন্তু অহনাকে কিছু বলে না। এরপর তাড়াতাড়ি নিজেদের টিফিন শেষ করে যে যার ডিউটিতে চলে যায়। সেদিন কাবেরীর 7টা নাগাদ ছুটি হয়ে যায়, কিন্তু একটা এমার্জেন্সি পেশেন্ট এসে পড়ায় বিপাশার ডিউটি রাত 9টা নাগাদ শেষ হবে বলে তাকে জানানো হয়। ছুটির পর অগত্যা কাবেরী একাই হোস্টেলে ফিরে আসে। কাবেরী অটো করে হোস্টেলের সামনে নামতেই অটো ভাড়া মিটিয়ে যেই হোস্টেলের গেট পেরিয়ে বাগানে ঢোকে, হঠাৎ করেই কাবেরীর গাটা কেমন অদ্ভুতভাবে ভারী হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা ঘটে কয়েক মুহূর্তের জন্য। কাবেরী ব্যাপারটাকে পাত্তা না দিয়ে একতলা সিঁড়ি ধরে ওপরে উঠে যায়। বারান্দা পেরিয়ে নিজেদের ঘরের সামনে এসে দাঁড়ায়। ব্যাগ থেকে ঘরের চাবি বার করে ঘরের তালা খুলে ঢুকে ঘরের আলোটা জ্বালতে কাবেরী তার বিছানার দিকে চোখ যায় এবং যা দেখে তা হলো আজ সারাদিন ধরে যে পেশেন্টের কাছে ডিউটি করছিল সেই মহিলাটি তার বিছানার ওপর বসে আছে আর লাল জ্বলন্ত একটা দৃষ্টি দিয়ে কাবেরীর দিকেই তাকিয়ে আছে, কিন্তু তার ঠোঁটের কোণে একটা সাপদের হাসি খেলা করছে। পেশেন্ট মহিলাটিকে তার বিছানার ওপর বসে থাকতে দেখে কাবেরী কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, দিদি ভাই, আপনি এখানে এলেন কি করে? আপনাকে কি হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে? কখন ছাড়লো? আপনি যে কন্ডিশন নিয়ে ভর্তি হয়েছিলেন আজ আপনাকে ছেড়ে দিল ডাক্তারবাবু? আজ তো আপনাকে ছাড়বার কথা নয়। মহিলা পেশেন্টটা কাবেরীর কোনো কথায় পাত্তা না দিয়ে হাসতে হাসতে বিছানা থেকে ওঠে, কাবেরীর দিকে এগিয়ে আসে খোঁড়াতে খোঁড়াতে, এবং মহিলাটি যখন খোঁড়াতে খোঁড়াতে কাবেরীর দিকে এগিয়ে আসছিল, কাবেরী বিস্ফারিত দৃষ্টিতে দেখল মহিলার সুন্দর চেহারাটা ধীরে ধীরে অদ্ভুত বিশ্রী চেহারায় বিকৃত হয়ে যাচ্ছে। ঘরময় একটা মরা পচা প্রতিগন্ধ ক্রমাগত বেড়ে চলেছে। ঘরের মধ্যে এই ভয়াবহ দৃশ্য দেখে কাবেরী যেই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে একতলায় নামতে যাবে, দৌড়ে দেখে বারান্দায় ওই বিকৃত চেহারার মহিলাটি দাঁড়িয়ে রয়েছে। সে আবার তার ঘরের দিকে ছুটতে লাগলো। ঠিক তখনই আবার দেখল সেই বিকৃত চেহারার মহিলাটি তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং তার দিকেই তাকিয়ে হাসছে। এরপর কাবেরী তার চারিদিকে সেই বিকৃত চেহারার মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর একইভাবে বিশ্রী কান এঁটো করা হাসি হাসতে দেখে কাবেরী নিজে আর নিজেকে সামলাতে পারে না। স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞান হয়ে তার হস্টেলের ঘরের সামনে পড়ে যায়। এই কাবেরী, কাবেরী, তোর কি হলো? চোখ খোল বলছি, চোখ খোল। কাবেরীর চোখে মুখে জলের ছিটা দিতে দিতে বিপাশা অহনার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, অহনাদি, কাবেরীর কি হলো বলো তো? সকাল থেকে তো বেশ সুস্থই ছিল, হোস্টেলে এসে অজ্ঞান হয়ে গেল কি করে? বিপাশার প্রশ্ন শুনে অহনা চিন্তিত গলায় বলে, আমিও ঠিক বুঝতে পারছি না কাবেরী হোস্টেলে এসে অজ্ঞান হয়ে গেল কি করে। ইতিমধ্যেই ওদের দুজনের কথার মাঝে কাবেরী চোখ খুলে তাকায় আর ওদের দুজনের দিকে তাকিয়ে বলে, তোরা এসেছিস? আমার খুব ভয় করছে রে বিপাশা, প্লিজ প্লিজ তুই আমাকে ছেড়ে কোথাও যাস না। কাবেরীর মুখে এই কথা শুনে অহনা কাবেরীর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, কাবেরী, তোর কি হয়েছে? তুই এত ভয় পাচ্ছিস কেন? আর হোস্টেলে ফিরে তোর সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল তুই অজ্ঞান হয়ে গেলি? অহনার মুখে এই প্রশ্ন শুনে কাবেরী তখন ধীরে ধীরে তার সঙ্গে কয়েক ঘন্টা আগে কি কি ঘটনা ঘটেছে সেই সব কথা খুলে বলে। কাবেরীর মুখ থেকে সেই বিকৃত মহিলার চেহারার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনে বিপাশা একটু অবাক হয়ে যায় এবং বলে, কাবেরী, তুই যে মহিলাটির কথা এক্ষুনি বলি না, তুই বেরিয়ে যাওয়ার পর হাসপাতালের ইনচার্জ সুতপা পাল আমাকে কি একটা কাজে সেই মহিলাটির ঘরে পাঠায়, যার বর্ণনা তুই এইমাত্র দিলি। আমি ওই মহিলার কেবিনে গিয়ে দেখি
ওই মহিলার কেবিনে কিছু লোকজন দাঁড়িয়ে আছে আর তারা কান্নাকাটি করছে। লোকগুলোকে কান্নাকাটি করতে দেখে ওই কেবিনের যে নার্স ডিউটিতে ছিলেন তাকে আমি জিজ্ঞেস করি, ওই কেবিনের বেডে শুয়ে থাকা মহিলাটির দিকে তাকিয়ে ওনার কি হয়েছে সেটাই আমি ওই নার্সকে জিজ্ঞাসা করি। কেবিনের নার্স আমাকে জানায় যে ওই মহিলাটি কিছুক্ষণ আগেই মারা গেছে। বিপাশার মুখে মহিলাটির মারা যাওয়ার কথা শুনে কাবেরী ভয়ে চমকে উঠে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, আচ্ছা, ওই মহিলা কখন মারা গেছেন? নার্সটা তোকে কিছু বলেছে? বলেছে তো, ওই তো সন্ধ্যে 8টা নাগাদ। বিপাশার মুখে মহিলার মৃত্যুর সময়টা শুনে কাবেরী আরও ভয়ে চমকে ওঠে এবং মনে মনে বলে, বিপাশা যে সময়টা মহিলাটার মৃত্যুর খবরটা বলছে, আমি তো ঠিক সেই সময় ঘরে এই মহিলাটাকে দেখেছি, কিন্তু এটা কি করে সম্ভব? এই ঘটনার পর কাবেরীর খুব জ্বর এসেছিল বলে সে বিপাশা আর অহনার সঙ্গে বেশি কথা বলতে পারে না। তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে ঠিকই, কিন্তু কিছুতেই যেন ঘুম আসতে চায় না কাবেরীর। তার শুধু মনে হতে লাগলো সারা রাত ধরে সেই বিকট দর্শনধারী মহিলা যেন তার মাথা শিররে বসে আছে আর তার দিকে জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আর খ্যানখ্যানে গলায় বলছে, আমি অনেক কষ্ট পেয়ে মরে গেলাম, তুই একবারও আমাকে দেখতে এলি না ছড়ি। এরপর সারা রাত ধরে সেই একই রকম চলার পর কাবেরী খুব অসুস্থ হয়ে পড়ে এবং 1 সপ্তাহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তার অসুস্থতার আবেদন জানিয়ে নালিপুর গ্রাম থেকে তার কলকাতার বাড়িতে চলে যায়। কাবেরী হস্টেলে 1 সপ্তাহ না থাকাকালীন বিপাশা ও হস্টেলে পূজা বলে আরও একটা মেয়ের সঙ্গে এমন আরও ঘটনা ঘটে। কাবেরী যেদিন বাড়ি চলে যায় সেদিন রাতে খাওয়ার পর পূজার সাথেও একটা অদ্ভুত ঘটনা ঘটে। প্রতিদিনকার মতো ওই হস্টেলে যারা রাতে থাকে তারা হাসপাতাল থেকে ডিউটি করে এসে ফ্রেশ হয়ে হস্টেলের একতলায় একদম কোণার দিকে একটা বড় ঘর আছে হস্টেলের মেয়েদের খাওয়ার জন্য। সেই ঘরে অহনা, বিপাশা ও পূজা হাসপাতালের ডিউটি সেরে ফ্রেশ হয়ে খেতে যায়। পূজা তাড়াতাড়ি ভাতের ডেচকি থেকে ভাত তুলে নিয়ে গামলা থেকে ডাল ভাতের ওপর ঢালতে যাবে, হঠাৎ দেখে ভাতের ওপর একটা মানুষের কাটা রক্তাক্ত হাত পড়ে এবং সেই হাতটা নড়ছে। ভাতের থালার মধ্যে রক্তাক্ত কাটা হাত দেখে পূজা ভয়ে চিৎকার করে বলে ওঠে, ও মা গো, আমার থালায় ভাতের মধ্যে রক্তাক্ত কাটা হাত এলো কি করে? পূজার চিৎকার শুনে অহনা, বিপাশা পূজার থালার দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি পূজার থালায় ভাতের ওপরে একটা রক্তাক্ত কাটা হাত পড়ে আছে। পূজার থালায় রক্তাক্ত কাটা হাতের দৃশ্য দেখে অহনা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে বিপাশাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, এই বিপাশা, এই হোস্টেলে আসার পর থেকে আমাদের সঙ্গে কি হচ্ছে বলতো? আমার কিন্তু এই হোস্টেলটা খুব একটা ভালো ঠেকছে না। এই হোস্টেলে নির্ঘাত কোনো রহস্য লুকিয়ে আছে। অহনার কথা শুনে বিপাশাও আতঙ্কিত গলায় অহনাকে জড়িয়ে ধরে বলে, আমিও ঠিক বুঝতে পারছি না এই হোস্টেলে আসার পর থেকে আমাদের সাথে এসব কী হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই হোস্টেলে কোনো নেগেটিভ এনার্জির বাস আছে। পূজার থালার মধ্যে ওই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে পূজা, অহনা ও বিপাশা সেদিন রাতে কেউই আর খেতে পারল না। খাওয়ার ঘরে রাতে ওই ভয়ঙ্কর রক্তাক্ত কাটা হাত দেখে বিপাশা ভয়ে অহনাকে বলে, অহনাদি, আজ আমার খুব ভয় করছে, তুমি আজ রাতে এসে আমার ঘরে একটু ঘুমোবে? কাবিরের বিছানা তো ফাঁকাই পড়ে আছে। বিপাশার কথা শুনে সেদিন রাতে অহনা তার ঘরে এসে শোয়। এই ঘটনার পর দুদিন আর কোনো অস্বাভাবিক ঘটনা হস্টেলের আর কোনো মেয়ের সাথে ঘটতে দেখা যায়নি। বিপাশার মন থেকে আস্তে আস্তে ভয়টা একটু ধূসর হতে শুরু করেছিল, কিন্তু 3য় দিনের মাথায় বিপাশার সঙ্গে রাতে আরও একটা ঘটনা ঘটে। সেই দিন অহনা হস্টেলে ছিল না, কারণ তার হাসপাতালে নাইট ডিউটি পড়েছিল। বিপাশাকে একাই ওর ঘরে শুতে হয়। সেদিন রাত 8টা নাগাদ বিপাশা হসপিটালের ডিউটি শেষ করে হস্টেলে ফিরে আসে। শরীর ক্লান্ত থাকার জন্য ও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে হস্টেলে নিজের ঘরে শুয়ে পড়ে ঘুমোতে যায়। হঠাৎ মাঝরাতে একটা আওয়াজে বিপাশার ঘুমটা ভেঙে যায়
ঘুমটা ভেঙে যেতে সে শোনে হস্টেলের পিছনে যে পুকুরটা আছে সেই পুকুরের জলে একটা ঝাপাঝাপির শব্দ, যেন কেউ জলে ঝাঁপিয়ে স্নান করছে। কিন্তু এত রাতে পুকুরে কে স্নান করতে যাবে? কৌতূহল চাপতে না পেরে বিপাশা ফোনের আলোটা জ্বালিয়ে দেখে ঘড়িতে রাত তখন 2টো বাজে। সময়টা দেখে বিপাশা আরো একটু অবাক গলায় বলে, রাত 2 বাজে? হোস্টেলের পিছনের পুকুরে কে স্নান করছে এত রাতে? এই কথা বলে বিপাশা বিছানা ছেড়ে উঠে জানলার কাছে যায় এবং খোলা জানলা দিয়ে একটু কিছু কি মারতেই আকাশে পূর্ণিমার গোল রূপলি চাঁদের আলোয় যা দেখল তা হলো 6-7 জন লোক গোল করে ওই পুকুরে দাঁড়িয়ে জলে একবার ডুব দিচ্ছে, আবার উঠছে, এবং যে লোকগুলো পুকুরের জলে স্নান করছে তাদের প্রত্যেকের পরনে হাসপাতালের জামা কাপড়। এরপর বিপাশা জানলা দিয়ে আরও একটু ভালো করে উঁকিঝুঁকি মারতে যা দেখল তা দেখে বিপাশার গায়ের লোম খাড়া হয়ে গেল। বিপাশা বিস্ফারিত দৃষ্টিতে দেখে খোলা জানলা দিয়ে যে লোকগুলো পুকুরে স্নান করছে তাদের মধ্যে কারোর কারোর ধর থেকে মুন্ডু নেই, কারোর আবার হাত নেই, কারোর বা বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা বার করে নিয়ে আসার জন্য ওইখান দিয়ে টাটকা রক্ত ঝরে পড়ছে, কারোর আবার গলার নলি কাটা, সেই জায়গা দিয়ে শিরা উপশিরা বেরিয়ে আসছে, কারোর চোখ নেই, চোখের জায়গায় দুটো কালো কালো বড় গর্ত যেখান থেকে রক্ত ঝরে পড়ছে। হস্টেলের পিছনে পুকুরের পাড়ে এত রাতে এই ভয়াবহ দৃশ্য দেখে বিপাশা ভয়ে সে যেই জানলা বন্ধ করতে যাবে ঠিক তখনই জানলা সানসেট থেকে এক বিকট দর্শনধারী লম্বা চুলওয়ালা মহিলা জানলা ধরে উল্টোভাবে ঝুলে পড়ে বিপাশার সামনে, এবং মহিলাটি বিপাশার দিকে তাকিয়ে হাড় হিম করা এক পৈশাচিক হাসি হাসতে থাকে। বিপাশা জানলা দিয়ে সেই ভয়ানক মহিলাটিকে দেখে একটা বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিপাশা অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে দেখল পুকুরে কিছুক্ষণ আগে যে লোকগুলো স্নান করছিল সেই লোকগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে, আর তার দিকে ভয়ানক এক দৃষ্টিতে তাকিয়ে হা হা করে হাসছে। বিপাশার সঙ্গে এই ঘটনার 2 দিন পর কাবেরী সুস্থ হয়ে আবার নলিপুর গ্রামে ফিরে আসে ঠিকই, কিন্তু ওদিন রাতে বিপাশার সঙ্গে ঘটনা ঘটার পর বিপাশার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। বিপাশার এই অদ্ভুত পরিবর্তন প্রথম লক্ষ্য করে ওই হস্টেলের একটি মেয়ে, যার নাম নাতাশা। কাবেরী যেদিন হস্টেলে ফিরে সেদিন রাতে নাতাশার হসপিটালের ডিউটি থেকে ফিরে আসতে রাত 12:30 বেজে যায়। নাতাশা যখন সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে যাচ্ছিল সে হস্টেলের চারিদিকে তাকিয়ে দেখে হস্টেলে 1 তলা থেকে 2 তলায় চারিদিকে পুরো অন্ধকার ঘুটঘুট করছে। শুধু 1 তলা ও 2 তলার বারান্দায় কম্পাউন্ডের ছোট নাইট বাল্ব জ্বলছে সবুজ রঙের। নাতাশা সিঁড়ি দিয়ে যখন 2 তলায় উঠতে যাচ্ছিল হঠাৎ তার কানে একটা কচমচ আওয়াজ আসছে। সে থমকে দাঁড়িয়ে পড়ে এবং অন্ধকারে হস্টেলের চারিদিকে তাকিয়ে বলে, কচমচ করে চিবিয়ে খাওয়ার একটা আওয়াজ আসছে না হোস্টেলের 2 তলা থেকে? কিন্তু কে এইভাবে কচমচ করে চিবিয়ে খাচ্ছে? হোস্টেলের ভিতর কুকুর বেড়াল ঢুকলো নাকি? দেখতে হচ্ছে তো। এই কথা বলে নাতাশা ব্যাগ থেকে তার ফোনটা বার করে ফোনের ফ্ল্যাশ লাইটের আলোটা জ্বালিয়ে খুব সন্তর্পণে দেখতে দেখতে সিঁড়ির দোতলায় ওঠে এবং দোতলার বারান্দা ধরে কিছুটা এগোতেই সে একটা জিনিস দেখে দাঁড়িয়ে পড়ে। সে যা দেখে তা হলো দোতলার বারান্দার শেষ প্রান্তে বাথরুমের সামনে একটি মেয়ে পেছন ফিরে বসে আছে, আর তার 2 হাত দিয়ে ধরে সে কি যেন একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বাথরুমের সামনে অচেনা মেয়েটিকে এইভাবে অন্ধকারের মধ্যে বসে থাকতে দেখে নাতাশা চুপিসারে মেয়েটার দিকে একটু এগিয়ে যেতে ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে যা দেখা গেল তা দেখে তার সমস্ত শরীরে আতঙ্কের এক শীতল তরঙ্গ খেলে গেল। সে দেখল তারই অফিসের কলিগ বিপাশা
বাথরুমের সামনে হাত পা ছড়িয়ে বসে আছে, আর তার হাতে সদ্য মরা মানুষের কাটা রক্তাক্ত পা। সেই রক্তাক্ত কাটা পাটা বিপাশার মুখের সামনে ধরে কচপচ করে চিবিয়ে খাচ্ছে, আর তার মুখ থেকে গোঁ গোঁ করে একটা বিশ্রী ধরনের আওয়াজ বেরোচ্ছে। বিপাশার সারা শরীর, মুখে হাত পায়ে টাটকা রক্ত মাংস লেগে রয়েছে। বিপাশার গা থেকে বিশ্রী পচা দুর্গন্ধ বেরোচ্ছে। বিপাশার এই ভয়ঙ্কর কাণ্ড কারখানা দেখে নাতাশার চোখ দুটো বিস্ফারিত হয়ে যায়। এই ভয়ানক পৈশাচিক ঘটনার আতঙ্কে সে ভয়ে ছুটতে ছুটতে নিচে রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঠিকই, কিন্তু বিপাশার কচমচ করে রক্তাক্ত কাটা পাচিবানোর আওয়াজ সমানে নাতাশার কানে আসতে লাগলো। নাতাশা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। নাতাশা, তোমার কাছে 303 নম্বর কেবিনের পেশেন্টের রিপোর্ট ফাইলটা আছে না? রিসেপশনে কাবেরীকে দেখে নাতাশা রিসেপশন ডেস্কের পিছনে তাকে ফাইল খুঁজতে খুঁজতে বলে, কাবেরী, তোমার সঙ্গে না আমার একটা জরুরি কথা আছে। তোমার যদি এখন কাজ না থাকে বলা যাবে কি? কি কথা বলো না নাতাশা। নাতাশা তখন হাসপাতালের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলে, কাবেরী, তোমার বান্ধবী বিপাশার সম্পর্কে একটা কথা। নাতাশার মুখ থেকে বিপাশার নাম শুনে কাবেরী ভ্রু কুঁচকে যায় এবং বলে, আমার বন্ধু বিপাশা সম্পর্কে কি কথা গো? এই নতুন হাসপাতালে এসে কোনো কাজে কি ভুল করেছে নাকি? না, কাজে কোনো ভুল করেনি, তবে এই কথা বলে নাতাশা গতকাল রাতে হোস্টেলে ফিরে এসে দোতলার রুমের সামনে বিপাশার যা যা ভয়ঙ্কর দৃশ্য দেখেছে সব খুলে বলে। কাবেরী নাতাশার মুখ থেকে বিপাশার সব ঘটনা শোনে ঠিকই, কিন্তু খুব একটা বিশ্বাস করতে পারে না। উল্টে নাতাশাকে বলে, তুমি চোখে ভুল দেখছো নাতাশা। রাতের অন্ধকারে কি দেখতে গিয়ে কি দেখেছো তার ঠিক নেই। আমার বান্ধবীর নামে মিথ্যে দোষ একদম দিও না। কাবেরী, তুমি আমার কথা বিশ্বাস করলে না তো? যেদিন নিজের চোখে তোমার প্রিয় বান্ধবীর আসল স্বরূপ দেখবে সেই দিন তুমি আমার কথা বিশ্বাস করবে। এরপর কাবেরী আর তার প্রিয় বান্ধবী বিপাশার আসল রূপ জানতে বেশি সময় লাগেনি। এই ঘটনার কয়েকদিন পরে কাবেরী ও বিপাশার সেই একই ভয়ানক রূপের সম্মুখীন হয়, আর তখন নাতাশার কথা বিশ্বাস করতে বাধ্য হয়। নাতাশার সঙ্গে এই ঘটনার একদিন পরই, সেদিন রাতে ছিল প্রচণ্ড গরম। হঠাৎ মাঝরাতে ভয়ানক গরমে কাবেরীর ঘুমটা ভেঙে যেতেই সে উঠে দেখে তার পাশে বিছানায় বিপাশা নেই। বিপাশাকে পাশে শুয়ে থাকতে না দেখে কাবেরী অবাক গলায় বলে ওঠে, এই মাঝরাতে মেয়েটা গেল কোথায়? এই কথা বলে কাবেরী বিছানা ছেড়ে দরজার সামনে যেতেই দেখে দরজাটা হাট করে খোলা। দরজা খোলা দেখে কাবেরী আবার বলে ওঠে, নির্ঘাত মেয়েটা বারান্দায় আছে। হয়তো ওর আমার মতো খুব গরম লেগেছে, তাই বারান্দায় ঘোরাঘুরি শুরু করেছে। এই কথা বলে কাবেরী বারান্দা দিয়ে বেরিয়ে এসে চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে বিপাশা কোথাও নেই। বিপাশাকে বারান্দায় দেখতে না পেয়ে কাবেরী সিঁড়ি দিয়ে ছাদে উঠতে উঠতে বলে, নির্ঘাত ছাদে হাওয়া খেতে গেছে। এই কথা বলে কাবেরী যেই ছাদের দিকে পা বাড়াতে যাবে, হঠাৎ ছাদ থেকে একটা কচমচ করে চিবানোর আওয়াজ কাবেরীকে থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য করে। ছাদ থেকে এরকম কচমচ চিবানোর আওয়াজ আসছে, ব্যাপারটা কি? এই কথা বলে কাবেরী সিঁড়ির দুটো ধাপ পেরিয়ে সবে ছাদে পা দিয়েছে, কিন্তু ছাদে গিয়ে যে দৃশ্য সে দেখতে পেল তা দেখে কাবেরীর গায়ের লোম খাড়া হয়ে গেল। এক মুঠো বড় কুচি যেন শির দ্বারা বেয়ে নেমে গেল কাবেরী। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কাবেরী বিস্ফারিত দৃষ্টিতে দেখে তার প্রিয় বান্ধবী বিপাশা একটা সদ্য মরার বুকের ওপর উলঙ্গ হয়ে উবু হয়ে বসে আছে, এবং সেই সদ্য মরাটার বুক চিরে হৃৎপিণ্ডটা তুলে কচমচ করে চিবিয়ে খাচ্ছে, আর তার মুখ থেকে সমানে গোঁ গোঁ আওয়াজ বেরিয়ে আসছে। মাঝরাতে ছাদে বিপাশা এই ভয়ানক পৈশাচিক রূপ দেখে কাবেরী চিৎকার করে ওঠে, বিপাশা, এই বিপাশা, কি করছিস এসব? মরা মানুষের কাঁচা মাংস খাচ্ছিস কেন চিনিয়ে? এই বিপাশা,
কাবেরীর চিৎকার শুনে বিপাশা কাঁচা মানুষের মাংস খাওয়া থামিয়ে কাবেরীর দিকে তাকায়। বিপাশা কাবেরীর দিকে তাকাতেই কাবেরী বিস্ফারিত দৃষ্টিতে দেখে বিপাশার সারা শরীরে মুখে কাঁচা মাংস রক্ত লাগা, শরীর থেকে একটা বিশ্রী মরা পচা গন্ধ বেরোচ্ছে। ইতিমধ্যেই কাবেরীর চিৎকার শুনে হস্টেলের সব মেয়েরা ছুটে ছাদে এসেছে এবং বিপাশার এই কাণ্ড দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। নাতাশা ছাদে এসে বিপাশার এই ভয়ানক অবস্থা থেকে কাবেরীকে বলে, কাবেরী, দেখলে তো নিজের চোখে তোমার প্রিয় বান্ধবীর কাণ্ড কারখানা? তুমি তো সেই দিন আমার কথা বিশ্বাসই করলে না। নাতাশার কথা শুনে কাবেরী হতভম্বের মতো বিপাশার দিকে তাকিয়ে বলে, তুমি সেই দিন ঠিকই বলেছ, কিন্তু আমি এখন ভাবছি শুধু বিপাশাকে নিয়ে আমি এখন কি করব? ওর এই অবস্থা হলোই বা কি করে? কাবেরীর এই কথা শুনে অহনা এগিয়ে এসে বলে, কাবেরী, আমার মনে হয় এই হোস্টেলে কিছু একটা রহস্য লুকিয়ে আছে, তার জন্য হয়তো বিপাশার এই অবস্থা হয়েছে। তার আগে আমাদের এই হোস্টেলের ওনার থেকে জানতে হবে এই হোস্টেলের রহস্যটা কি, এই হোস্টেলে কি আছে। বিপাশার এই ভয়ানক অদ্ভুত আচরণ দেখে নাতাশা তার ঘর থেকে একটা শিশিতে করে একটা জল নিয়ে আসে। আগের দিন ভয়ানক অভিজ্ঞতায় পড়ে স্থানীয় এক মন্দিরের পুরোহিতের কাছ থেকে এটা সে নিজের সুরক্ষার জন্য নিয়ে এসেছিল। সেটাই এনে ছিটিয়ে দেয় বিপাশার গায়ে। বিপাশার সঙ্গে সঙ্গে একটা ভয়ানক আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে কাবেরী অহনা বিপাশাকে ধরাধরি করে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। কাকাবাবু, আসবো? কাবেরীর প্রশ্ন শুনে চায়ের কাপটা নামিয়ে রেখে বছর 51-52 ভদ্রলোক কাবেরীর দিকে তাকালেন। সোফা থেকে উঠতে উঠতে নার্সিং হস্টেলের মালিক অচিন্ত মল্লিক বললেন, আরে কাবেরী, এতদিন পর আমার বাড়িতে, কি ব্যাপার? হস্টেলের সব ঠিকঠাক আছে তো? তুমি ভালো আছো তো? অচিন্তবাবুর মুখে এই প্রশ্ন শুনে কাবেরী শুকনো মুখে অচিন্তবাবুর সামনে এসে দাঁড়ায়। তারপর বলে, না কাকাবাবু, আমি ভালো নেই, আর হোস্টেলে কিচ্ছু ঠিক নেই। কাবেরীর মুখে এই কথা শুনে অচিন্তবাবু আবার প্রশ্ন করেন, কি হয়েছে? হোস্টেলে তুমি ভালো নেই কেন? অচিন্তবাবুর এই প্রশ্ন শুনে কাবেরী তখন গত 2 মাস ধরে তার ও তার প্রিয় বান্ধবী বিপাশার সঙ্গে আর হস্টেলের অন্যান্য মেয়েদের সঙ্গে কি কি অদ্ভুত ঘটনা ঘটেছে এবং কদিন ধরে বিপাশা কি কি অদ্ভুত আচরণ করছে সব কথা অচিন্তবাবুকে খুলে বলতে অচিন্তবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিনি বললেন, আমারই ভুল, আমাকে ক্ষমা করে দাও। ওই হোস্টেলটা তোমাকে আর তোমার বন্ধুকে আর বাকি মেয়েদের ভাড়া দেওয়া আমার ভুল হয়েছে এতদিন ধরে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অচিন্তবাবুর মুখে এই কথা শুনে কাবেরী বেশ চিন্তিত হয়ে ওঠে। কেন কাকাবাবু, আপনারা হোস্টেলে আমাদের ভাড়া দিয়ে কি ভুল করছেন? কাবেরীর মুখে এই প্রশ্ন শুনে অচিন্তবাবু তখন বলতে শুরু করে, আমি যখন আজ থেকে 20 বছর আগে এই নালিপুর গ্রামের হাসপাতালে যখন ডাক্তারি করতে আসি, যে হস্টেলে তোমরা এখন আছো, ওই হস্টেলটা একটা পুরো বড় ফাঁকা জমি ছিল। আমি এই নলিপুর গ্রামের হাসপাতালে জয়েন করার 1 মাস পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই জমিটা কিনে নেয়। কিনে নিয়ে ওই জমির ওপর একটা দোতলা বাড়ি বানায়, কারণ ওই হাসপাতালে 20 বছর আগে কোনো মর্গ মানে লাশ ঘর ছিল না। ওই বাড়িটা হাসপাতাল কর্তৃপক্ষ মর্গ হিসেবে বানায় এবং ওই বাড়িটা মর্গ হিসেবে ওরা ব্যবহার করত। 3 রাত ওই বাড়িতে নানা ধরনের বেওয়ারিশ লাশ, অপঘাতে কেউ হয়তো মারা গেছে, সেই সব লাশ আসতো। আমি সেইগুলোকে পরীক্ষা করতে যেতাম ওই বাড়িতে। এইভাবে বেশ কয়েক বছর মর্গের কাজ চলার পর নালিপুর হাসপাতাল ধীরে ধীরে উন্নতি করতে থাকে এবং হাসপাতালের ভেতরেই হাসপাতাল কর্তৃপক্ষ মর্গ তৈরি করে এবং ধীরে ধীরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই বাড়িটা ছেড়ে দেয়
এবং ওই বাড়িতে মর্গে যেসব জিনিসপত্র ব্যবহার করা হতো সব হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ভেতরের মর্গে ট্রান্সফার করে দেয়। এরপর ওই বাড়িটা বেশ আরো কয়েক বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং বাড়িটাকে আমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমার খুব খারাপ লাগে এবং হাসপাতাল থেকে রিটায়ারমেন্টের পর আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বাড়িটা 10 লাখ টাকা দিয়ে কিনে নিই এবং বাড়িটা কিনে নিয়ে ভাবি আমাদের নালিপুর গ্রামের হাসপাতালে অনেক নার্সই তো বাইরে থেকে কাজ করতে আসে এবং তাদের গ্রামে কোনো থাকার জায়গা নেই। আমি নার্সদের থাকার জন্য ওই বাড়িটা আবার নতুন করে রেনোভেট করে নার্সদের হস্টেল বানাই যাতে ওনারা থাকতে পারে। বাড়িটা নতুন করে রেনোভেট করে নার্সদের হস্টেল বানাই, কিন্তু আমাদের হাসপাতালের কোনো নার্সই ওই হস্টেলে 2 দিনের বেশি টিকতো না। সবাই কিসের ভয় যেন পালাতো এবং যারা ওই হস্টেল ছেড়ে পালাতো তারা বলতো নাকি ওই হস্টেলে নাকি ভূত আছে। আমি বিশ্বাস করতাম না, তাদের কথা হেসেই উড়িয়ে দিতাম। কিন্তু তোর মুখে আজ যেসব অদ্ভুত অদ্ভুত ঘটনার কথা শুনলাম আর বিপাশার যা কাণ্ড কারখানা শুনলাম, আমার এখন মনে হচ্ছে আমি ওই বাড়িটা কিনে হস্টেল বানিয়ে আজ কত বড় ভুলই না করেছি। অচিন্ত্যবাবুর মুখে হস্টেলের অতীতের ঘটনার কথা সব জানতে পেরে কাবেরী মনে মনে একটু বিরক্ত হয় ঠিকই, কিন্তু কিছু বলতে পারে না। শুধু বলে, কাকাবাবু, বিপাশার এখন কি হবে? ও কিভাবে সুস্থ হবে? আপনি প্লিজ ওর জন্য কিছু একটা অন্তত করুন। কাবেরীর মুখে বিপাশার অদ্ভুত আচরণের কথা শুনে অচিন্ত্যবাবু বলে, শোন, আজ সন্ধেবেলায় আমার সঙ্গে একটা জায়গায় যাবি। কোথায় কাকাবাবু? এই নালিপুর গ্রামের 2টো গ্রামের পর বেলতলি বলে একটা গ্রাম আছে। ওই গ্রামের শ্মশানে এক তান্ত্রিক বাবা আছেন, ওনার নাম গিরিজা শঙ্কর মুখার্জি। উনি আমার খুব চেনা পরিচিত বন্ধু। ওনার কাছে গেলে হয়তো বিপাশাকে বাঁচানো যাবে। অচিন্ত্যবাবুর মুখে তার তান্ত্রিক বন্ধুটির নাম শুনে কাবেরী আর কোনো রকম উপায় না দেখতে পেয়ে অচিন্ত্যবাবুর সঙ্গে সেদিনই সন্ধ্যাবেলায় বেলতলি শ্মশানে যেতে রাজি হয়। এরপর সন্ধ্যাবেলায় কাবেরী অহনাকে সঙ্গে নিয়ে অচিন্ত্যবাবুর সঙ্গে বেলতলি শ্মশানে যায়। অটোটা বেলতলি শ্মশানের গেটের সামনে থামতেই অটো থেকে কাবেরী, অহনা ও অচিন্ত্যবাবু নেমে আসেন। তারপর অচিন্ত্যবাবু অটোর ভাড়া মিটিয়ে ওদের দুজনকে নিয়ে বেলতলি শ্মশানের ভিতরে ঢুকতেই কাবেরী ও অহনার নাকে তীব্র মরা পচা একটা বিশ্রী দুর্গন্ধ এসে ধাক্কা মারে। সেই গন্ধে অহনার গাটা গুলিয়ে ওঠে এবং সে সঙ্গে সঙ্গে ছুটে শ্মশানের একপাশে গিয়ে বমি করে দেয় হড়হড় করে। অহনাকে এইভাবে বমি করতে দেখে কাবেরী সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং অহনার চোখে মুখে জলের ছিটা দিয়ে তাকে একটু সুস্থ করে তুলতেই ওরা 3 জন আবার শ্মশানের ভিতরের দিকে হাঁটতে থাকে। কাবেরী হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করে, কাকাবাবু, আপনার সেই তান্ত্রিক বন্ধুটি শ্মশানের কোথায় বসেন? কাবেরীর প্রশ্ন শুনে অচিন্ত্যবাবু শ্মশানের উত্তর দিকে আঙুল তুলে দেখাতেই কাবেরী অহনা দেখে শ্মশানের একদম উত্তর দিকে একটা বড় ঝাঁকড়া অশ্বত্থ গাছের তলায় কালো বস্ত্র পরিহিত এক দীর্ঘদেহী পুরুষ বসে আছেন, চোখ বন্ধ অবস্থায়। এছাড়া কাবেরী অহনা আরও একটা জিনিস দেখে অবাক হয়। কালো বস্ত্র পরিহিত দীর্ঘদেহী পুরুষটি যে জায়গায় বসে আছে সেটা হলো সদ্য মরা এক শবের দেহের ওপর, এবং দীর্ঘদেহী পুরুষটি সদ্য মরা শব দেহের ওপর বসে থাকার জন্য তার চারিদিকে চিল, শকুন, বাদুড় ও অন্যান্য অনেক প্রাণী উড়ে বেড়াচ্ছে আর মুখ থেকে বিশ্রী ধরনের আওয়াজ করছে। এরপরে ওরা 3 জন দীর্ঘদেহী পুরুষ লোকটার সামনে দাঁড়াতেই সেই দীর্ঘদেহী পুরুষ লোকটি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। তারপর শান্ত শীতল গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, বল, তোরা কি বিপদে পড়ে আমার কাছে এসেছিস? গিরিজা শঙ্করের প্রশ্ন শুনে কাবেরী, অহনা ওরা 2 জন মিলে গত 2 মাস ধরে হস্টেলে কি ভয়ানক ঘটনা ঘটেছে এবং তাদের বন্ধু বিপাশা কি বিভৎস ভয়ানক আচরণ করেছে সব কথা গিরিজা শঙ্কর তান্ত্রিককে বলল। কথাগুলো এক মনে শুনে উনি ওদের 3 জনের উদ্দেশ্যে বললেন,
তোরা একবার আজ এক্ষুনি তোদের বান্ধবী বিপাশাকে একবার এখানে নিয়ে আয়, যেভাবে হোক দেখি আমি ওকে কিছু করতে পারি কিনা। গিরিজা শঙ্কর তান্ত্রিকের কথা শুনে অহনা বলে ওঠে, তান্ত্রিক বাবা, আমরা বিপাশাকে এখানে নিয়ে আসবো কি করে? ওর তো এখানে আসার মতো পরিস্থিতি নেই, ও তো নিজের মধ্যেই নেই। অহনার কথা শুনে গিরিজা শঙ্কর তান্ত্রিক বলে, মা, ও কথা তো বললে চলবে না, ওকে তো এখানে নিয়ে আসতেই হবে, কারণ তোদের হোস্টেলে গেলে আমি ওর কিছুই করতে পারবো না, যা আমি এই শ্মশানে থেকে করতে পারবো। গিরিজা শঙ্কর তান্ত্রিকের এই কথা শুনে কাবেরী অহনা উপায় না পেয়ে হস্টেলে নাতাশার পূজাকে ফোন করে, কারণ ওদের দুজনের সেদিন ছুটি ছিল হাসপাতালের ডিউটি থেকে। ওদের দুজনকে ফোন করে কাবেরী। তান্ত্রিক বাবা যেমনভাবে বিপাশাকে আনতে বলেছে শ্মশানে, সেই রকমভাবে ওদের ফোনে সব বলে দেয়। ফোনে বলার 2 ঘন্টা পর নাতাশা, পূজা ও হস্টেলের কেয়ারটেকার অসিতবাবু এরা 3 জনে মিলে বিপাশাকে কোনো রকমে হস্টেল থেকে ধরে বেঁধে বেলতলি শ্মশানে গিরিজা তান্ত্রিকের কাছে নিয়ে আসে। বিপাশাকে যখন বেলতলি শ্মশানে গিরিজা শঙ্কর তান্ত্রিকের সামনে আনা হয়, গিরিজা শঙ্কর তান্ত্রিক বিপাশাকে দেখে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান, যেন হঠাৎই তার শরীর রক্তশূন্য হয়ে পড়ে। একটা অজানা আতঙ্কের ছাপ তার চোখে মুখে স্পষ্ট। সকলের মুখেই একটা চাপা কৌতূহল আর ভয়ের ছায়া। অহনা জিজ্ঞাসা করতে যাবে কিছু, তার আগে তান্ত্রিক বলে, এই মেয়ের ওপরে অনেকগুলো প্রেতাত্মা ভর করেছে, ওকে আমি বাঁচাতে পারবো কিনা সন্দেহ। গিরিজা শঙ্কর তান্ত্রিকের কথা শুনে কাবেরীর 2 চোখ জলে ভরে ওঠে। প্রিয় বান্ধবীর আসন্ন মহাবিপদের আশঙ্কায় ভয়ে গলা বুঝে আসতে চাইছে কাবেরী। থরা গলায় সে বলে, তান্ত্রিক বাবা, আপনি দয়া করে আমার প্রিয় বান্ধবীকে বাঁচান, ও না বাঁচলে যে আমিও বাঁচবো। এই কথা বলতে বলতে কাবেরী গিরিজা শঙ্কর তান্ত্রিকের সামনে কান্নায় ভেঙে পড়ল। বন্ধুর প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে গিরিজা শঙ্কর তান্ত্রিক কাবেরীর উদ্দেশ্যে বলে, মা, তুই কাঁদিস না, আমি তোর বান্ধবীকে যথাসাধ্য বাঁচানোর চেষ্টা করব। গিরিজা শঙ্কর তান্ত্রিক কাবেরীকে যখন এই কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ বিপাশা গিরিজা শঙ্কর তান্ত্রিকের দিকে তাকিয়ে নিজের হাত পা মুখ আঁচড়াতে আঁচড়াতে খ্যানখ্যানে পুরুষ গলায় হাসতে হাসতে বলে, এখানে যারা যারা দাঁড়িয়ে আছে, আমার হাত থেকে কেউ বাঁচবে না, সবাই মরবে, সবাই মরবে আমার হাতে। এই কথা বলতে বলতে বিপাশা হাত পা বাঁধা অবস্থাতে ওদের কোল করে ঘিরে লাফাতে থাকে। বিপাশার এই কাণ্ড দেখে গিরিজা শঙ্কর তান্ত্রিক বিপাশাকে ধরে টানতে টানতে একটা বেল গাছের সামনে নিয়ে আসে। তারপর বেল গাছের সঙ্গে বিপাশাকে ভালো করে বেঁধে তারপর একটা ছোট্ট মাটির বাটি থেকে কিছুটা লাল সিঁদুর মুঠো করে তুলে নিয়ে বিপাশার সারা কপালে মাখিয়ে দিতে বিপাশা, কিংবা বলা ভালো সেই পুরুষ আত্মাটা বিকট চিৎকার করে ওঠে। সেই চিৎকারের আওয়াজে বেলতলি শ্মশানের আকাশ বাতাস কেঁপে ওঠে এবং বিপাশার গলা থেকে অজস্র প্রেতের দল চিৎকার করে বলে ওঠে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাদের খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। শ্মশানের আকাশে এক ফোঁটা মেঘ নেই, অথচ ভয়ানক বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসছে। মুহুর্মুহু বজ্রপাতের আওয়াজে কানে তালা ধরার জোগাড়। হঠাৎ করে প্রচণ্ড জোরে ঝড় শুরু হলো। বড় বড় গাছের ডালগুলো প্রায় মাটিতে নুয়ে পড়ে। কোথা থেকে রাশি রাশি দাঁড়কাক দলে দলে ঘিরে ধরেছে মহাশ্মশানের আকাশ বাতাস। তাদের সম্মিলিত ডাকে জ্ঞান হারিয়ে যাওয়ার মনে হচ্ছে। একদল শিয়াল অজানা আশঙ্কায় প্রাণপণ ডেকে চলেছে। গিরিজা শঙ্কর তান্ত্রিক কোনো কিছুতে কান না দিয়ে বিপাশার সামনে বসে যজ্ঞবেদিতে কাঠকুটো জ্বালিয়ে যজ্ঞ শুরু করে।
যজ্ঞ চলাকালীন মাঝে মাঝে কালো সর্ষে, তিল, হলুদ ও শুকনো লঙ্কা পোড়া পিপাসা ওরফে সেই প্রেতের দিকে ছুঁড়ে মারতে থাকে। আর পিপাসা ওরফে সেই প্রেতের দল তারস্বরে চিৎকার করতে থাকে, আমাদেরকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে, আমরা কিন্তু সব ধ্বংস করে দেব, সব ধ্বংস করে দেব। বেশ কয়েক ঘন্টা ধরে যজ্ঞ চলার পর পরিবেশ শান্ত হয়ে যায়। সেই মরা পচার গন্ধ আর নেই। সেই কাকের দল, ঝড়, বজ্রপাত কিছুই আর নেই। পিপাসাও যেন ধীরে ধীরে নেতিয়ে পড়েছে। তার মধ্যে আর যেন সেই হিংস্র ভাব লক্ষ্য করা যাচ্ছে না আগের মতো। পিপাসা ওরফে সেই প্রেতের দল ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে ওঠে, আমাদেরকে ছেড়ে দে, আমরা পাচ্ছি না, তোকে কথা দিচ্ছি, আমরা এই মেয়েশ্বরীর চেয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। পিপাসা ওরফে সেই প্রেতের দলের কথা শুনে গিরিজা শঙ্কর তান্ত্রিক গম্ভীর গলায় বলে ওঠে, তোরা যে এই মেয়েশ্বরী ছেড়ে চলে যাবি বলছিস, তার জন্য তো কোনো প্রমাণ রেখে যাবে, যাতে আমি বুঝতে পারি তোরা চলে গেছিস। তা তোরা কি প্রমাণ রেখে যাবি বল আমাকে। কিছুক্ষণ নীরবতার পর আবার সেই প্রেতের দল বলে ওঠে খ্যানখ্যানি গলায়, এই শ্মশানের পূর্ব দিকে যে পুকুরটা আছে, ওই পুকুর পাড়ে